10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের আজকের কেমিস্ট্রি ক্লাসের সাথে আছে আমি অভিলাষা রন্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে। আজকে আমরা পড়তে যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ চতুর্থ অধ্যায়। তো এটা একটা বড় চ্যাপ্টার, তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এটার প্রথম ক্লাসটা আমরা আজকে করব। তো চলো আজকে ক্লাসে আমরা কি কি পড়বো জেনে নিই। এই চ্যাপ্টারের যে প্রথম অংশটুকু রয়েছে, যেখানে আমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, তারপরে আর্হেনিয়াসের সমীকরণ, সাম্যাবস্থা, এইসব জিনিস আমরা এই চ্যাপ্টারটার এই জিনিসগুলো আমরা আজকের লেকচারে কভার করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই চলে আসি বিক্রিয়ার হার। তো হার কথাটা যখনই আমাদের আসে তখনই আমরা একটু আমাদের মাথায় একটা জিনিস চলে আসে, তাই না, যে একটা সময়ে যে কোনো একটা কাজ হচ্ছে, তো একটা নির্দিষ্ট সময়ে একক সময়ের তুলনায় সেই কাজটা কি রকম দ্রুত হচ্ছে বা কিভাবে হচ্ছে সেই জিনিসটার দ্বারাই আসলে হার প্রকাশ করে। তো এই যে আমার বিক্রিয়ার হারটা কি হবে? তাহলে বিক্রিয়া যেভাবে সংঘটিত হচ্ছে সেটা একক সময়ে, মানে একটা এক ইউনিট টাইমে আমার কি পরিমাণে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা দ্বারাই আমার প্রকাশ করা হয় বিক্রিয়ার হার। তাহলে দেখো, বিক্রিয়া যে ঘটছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? বিক্রিয়া ঘটছে এটা আমরা বুঝতে পারি যখন আমার বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, তাই তো? তার মানে বিক্রিয়ক আমার কিছু দিয়েছে, সেখান থেকে আমার উৎপাদ তৈরি হচ্ছে। দ্যাট মিনস এই যে যেই পরিমাণে বিক্রিয়কের যে ঘনমাত্রাটা ছিল আমার একদম শুরুতে, সেই ঘনমাত্রাটা কমতে 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 আমার একবার উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রতি একক সময়ে আমার যেই উৎপাদের ঘনমাত্রা হ্রাস হচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস হচ্ছে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি হচ্ছে। তো এই ব্যাপারটাই এই সূত্রটা নির্ণয় করে আমরা আসলে বিক্রিয়ার হারটা বের করে ফেলতে পারি। তার মানে বিক্রিয়ার হারের যদি আমরা সমীকরণ প্রতিপাদন করতে চাই, সেখানে আমরা কি দেখবো? এই যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার হ্রাস বা বৃদ্ধি, বুঝতেই পারছো, বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস আর উৎপাদের ঘনমাত্রার হবে বৃদ্ধি, এবং ওই পরিবর্তন সংঘটনে প্রয়োজনীয় সময়। তার মানে যেহেতু আমরা একক সময় বের করছি, তো ওই সময়টা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই যে দেখো, যখন আমরা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বলছি তখন কি হবে? এই পরিবর্তনের হারটা হবে নেগেটিভ, যেহেতু এখানে আমার বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। আর উৎপাদের ঘনমাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু এই হারটা আমার পজিটিভ হবে। আচ্ছা, তাহলে ধরো আমি যদি তোমাকে একটা বিক্রিয়া বলি এই রকম, যেখানে A × A প্লাস B × B ইজ ইকুয়াল টু আমার P × P প্লাস Q × Q হচ্ছে। বুঝতেই পারছো এখানে বিক্রিয়ক আমার উৎপাদ A এবং B, আর এই যে স্মল a এবং স্মল p রয়েছে, এরা কি? ওই বিক্রিয়কের মোল সংখ্যা। এবং এই যে এখানে স্মল p রয়েছে, স্মল p হচ্ছে আমার উৎপাদের মোল সংখ্যা, এবং ক্যাপিটাল P এটা হচ্ছে আমার উৎপাদের সংকেত। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার আমার হারটা কি হবে? এই বিক্রিয়ার হারটা হবে 1 - 1/a হবে আমার এই যে উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা dA/dt ইজ ইকুয়াল টু, বুঝতেই পারছো সবগুলো আমার সমান হবে, যেহেতু আমার যে হারে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস হবে সেই হারে উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি হবে। তাহলে উপরে থাকবে আমার dB/dt। আচ্ছা, ইকুয়াল টু থাকছে আমার 1/p, উপরে থাকছে আমার dP এর ঘনমাত্রা বাই dt, অ্যান্ড 1/q dQ এর ঘনমাত্রা বাই dt। আচ্ছা, তো এই গেল আমার উৎপাদের ঘনমাত্রা, ওই বিক্রিয়ার হার আমরা কিভাবে নির্ণয় করব সেটা। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা দেখে নিই। নিচের কোনটি A + 2b = P এই বিক্রিয়াটির সঠিক হার সমীকরণ নির্দেশ করে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এই অপশনগুলোর দিকে তাকাই, আমার এই যে ঘনমাত্রার ক্ষেত্রে আমরা যখন বিক্রিয়ার হার বলছি তখন এই হার ধ্রুবক ইউজ করে এই যে আমার মোল সংখ্যাটা রয়েছে, এটা কিন্তু সেই বিক্রিয়কের ঘনমাত্রার উপর মোল সংখ্যাটা তার পাওয়ার হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এই যে 2 নম্বর অপশনে যেটা বলেছে, আমার এখানে A এর মোল সংখ্যা কত? 1, আর B এর মোল সংখ্যা হচ্ছে 2। তার মানে এখানে -dB/dt হবে A K × A, আর B এর যেহেতু আমার মোল সংখ্যা 2 রয়েছে, B কিন্তু আমার স্কয়ার হয়ে যাবে এরকম, এবং এই ধরনের আমার
একটাই সমীকরণ রয়েছে, এটা সেটা হচ্ছে এটা, তাই তো? তাহলে আমার সঠিক উত্তর এখানে হচ্ছে বি। আচ্ছা, নেক্সট দেখি কি বলেছে। নেক্সটে বলেছে 2 ইউনো নাইট্রোজেন মনোক্সাইড প্লাস অক্সিজেন এর সাথে এটা বিক্রিয়া করে কি তৈরি করছে, আমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই তো? তাহলে এই বিক্রিয়াটি পরীক্ষা করে নির্গত গতি সমীকরণ, তার মানে এর বেগ সমীকরণটা কি পেয়েছে, কে ইনটু নাইট্রোজেন মনোক্সাইড। আমরা এর আগে যে ম্যাথটা করলাম, যে প্রবলেমটা সলভ করলাম, সেখানে এরকম করেছে যেহেতু নাইট্রোজেন মনোক্সাইড এখানে 2 অণু আছে, তার মানে নাইট্রোজেন মনোক্সাইডের আমার ঘনমাত্রাটা স্কয়ার হয়ে যাবে, আর এখানে ইনটু অক্সিজেনের ঘনমাত্রা। তাহলে আমাকে বলেছে যে নাইট্রোজেন মনোক্সাইডের পরিমাণ যদি আগের চেয়ে আমি দ্বিগুণ করি তাহলে আদি বেগের কি পরিবর্তন হবে। দেখো আমার এখানে বেগটা নির্ভর করছে এই নাইট্রোজেন মনোক্সাইডের ঘনমাত্রার উপর কিন্তু, তাই না? তার মানে এইটাকে আমার স্কয়ার করতে বলেছে, এটাকে যদি আমি স্কয়ার করে দ্বিগুণ করে দিই, দ্বিগুণ করলে আমার বেগটা কি ধরনের হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাই না? তার মানে এই যে আগের চেয়ে যদি আমার নাইট্রোজেন মনোক্সাইডের ঘনমাত্রাটা দ্বিগুণ করে দেয় তাহলে আমার বেগটা 4 গুণ হয়ে যাবে। যদি অক্সিজেনের ঘনমাত্রা দ্বিগুণ করে দিত তাহলে কি হতো, তাহলে এটা নরমাল এটা দ্বিগুণ হয়ে যেত, তাই না? আচ্ছা, তাহলে এবারে চলে আসি নেক্সট টপিকে। নেক্সটে বলেছে বিক্রিয়ার ক্রম। ক্রম কি জিনিস? এই যে আমরা এতক্ষণ দেখলাম বিক্রিয়ার হারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেটা কিসের উপর ডিপেন্ড করছে। তো এই যে বিক্রিয়ার হারটা আমার কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করছে, সেই জিনিসগুলো আমরা যেই টার্মটার মাধ্যমে জানতে পারি বা বিশ্লেষণ করি, সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। দ্যাট মিনস এই যে আমরা একটা বিক্রিয়া, ধরো একটা বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াটিকে যদি আমরা এক্সপেরিমেন্ট করি যে ওটা ওই বিক্রিয়ার হারটা অ্যাকচুয়ালি কোন কোন বিক্রিয়কের উপর নির্ভর করে, আদৌ করে কিনা, সেই জিনিসগুলো আমরা জানতে পারি এই বিক্রিয়ার ক্রমের মাধ্যমে। তাহলে এই বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার এই ডিসি বাই ডিটি, এইটা যদি আমার সি টু দি পাওয়ার এন, তার মানে এই সি টু দি পাওয়ার এন কি, যে যতগুলো বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করছে সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিক্রিয়া বুঝতেই পারছো এটা একটা বিক্রিয়কের উপর নির্ভর করতে পারে, দুটো বিক্রিয়কের উপর নির্ভর করতে পারে, আবার কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার ক্রমটা ভিন্ন ভিন্ন হয়। কি কি হয় একটু দেখে নিই। তো প্রথমেই রয়েছে শূন্য ক্রম বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া কি বুঝতেই পারছো, শূন্য, তার মানে এটা এই ধরনের বিক্রিয়ার হার কোনো বিক্রিয়কের উপর ঘনমাত্রার উপর নির্ভর করবে না। আচ্ছা, তাহলে আমার কি হবে, এই যে বিক্রিয়ার হার ডিসি বাই ডিটি, এটা হয়ে যাবে এই ডিসি বাই ডিটি হয়ে যাবে কে ইন্টু সি টু দি পাওয়ার 0। সি টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এই যে আমার বিক্রিয়ার হারটা রয়েছে ডিসি বাই ডিটি, এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকছে, তাই তো? তার মানে এই বিক্রিয়ার হারটা যখন কনস্ট্যান্ট থাকছে, তার মানে বুঝতেই পারছি এই বিক্রিয়ার হার আসলে কোনো কিছুর উপর নির্ভর করছে না। তো এই ক্ষেত্রে আমার হার ধ্রুবকের যে নর্মাল এককটা ছিল, আমার হারের যে একক, সেটাই হার ধ্রুবকের একক হবে, এবং এই ধরনের বিক্রিয়ার অর্ধায়ু হবে a বাই টুয়াইস কে। অর্ধায়ু কি? অর্ধায়ু হচ্ছে যে সময়ে বিক্রিয়া যতটুকু বিক্রিয়ক আছে সেটার অর্ধেকটা যেটুকু সময়ে আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেটাই হচ্ছে আমার ওই বিক্রিয়ার অর্ধায়ু। আচ্ছা, তাহলে এরপরে আসি আমি প্রথম ক্রম বিক্রিয়ায়। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বুঝতেই পারছো, প্রথম ক্রম মানে একটা, তার মানে সে একটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। তাহলে এটা কি হবে, কে ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে সি। আচ্ছা, তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হার ধ্রুবক নির্ণয় করতে চাই, হার ধ্রুবকটা সেরকম কে ইজ ইকুয়াল টু 1/t ইন্টু লন a বাই a মাইনাস এক্স, তাই তো? তো এই বিক্রিয়াগুলো আমরা এর আগেও দেখেছি। কোথায় দেখেছি? এর আগে আমরা এইগুলো ফিজিক্সে পড়েছি। আমাদের যে তেজস্ক্রিয়তার যে বিক্রিয়াগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই প্রথম ক্রম বিক্রিয়া। হ্যাঁ, সব ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া। তো ওই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোর ধর্ম যদি আমরা একটু দেখি, তাহলেই কিন্তু এই প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য আমরা অনেকটা বুঝে যাব। কেমন? এই যে আমার তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো রয়েছে, এগুলো কি খুব তাড়াতাড়ি শেষ হয়? এগুলো কিন্তু শেষ হয় না, এগুলো চলতেই থাকে। তাহলে কেন এগুলো চলতে থাকে? এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই যে বিক্রিয়ার যে হারটা রয়েছে, সেটা কন্টিনিউয়াসলি নির্ভর করছে যেই পরিমাণ আমার বিক্রিয়ক আছে সে একটা বিক্রিয়কের উপর। এখন দেখো, যত বিক্রিয়া আগাচ্ছে আমার ওই বিক্রিয়কের পরিমাণ কমছে না,
বিক্রিয়কের পরিমাণ যখন কমছে তখন কিন্তু যেহেতু বিক্রিয়কের উপরে এই বিক্রিয়ার হারটা নির্ভর করতো, তার মানে এই হারটাও ধীরে ধীরে কমে যাচ্ছে, বিক্রিয়কও কমছে, হারও কমছে। এইরকম করে এই জিনিসটা একটা ব্যালেন্স হয়ে চলতে থাকে, মানে যে পরিমাণে আমার বিক্রিয়কও কমে যাচ্ছে, আমার হারটাও ধীরে ধীরে কমছে। তো এই জন্য এই বিক্রিয়াগুলো একটা অসীম পর্যন্ত চলতে থাকে। এবং এটা যদি আমরা ঘনমাত্রা বা সময়ের একটা লেখচিত্র করি, যে এটা যদি এইদিকে যদি আমি ঘনমাত্রা এবং এদিকে সময় দিই, তাহলে দেখা যায় যে এই ঘনমাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু বিক্রিয়ার হারটাও যেহেতু আমার কমতেছে, এভাবে অসীম পর্যন্ত এই বিক্রিয়াগুলো আমার চলতেই থাকে। তার মানে আমার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই লেখচিত্রটা অনেকটা এই ধরনের হয়, তাই তো? আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমার অর্ধায়ু কি? অর্ধায়ু হচ্ছে ওই যে পরিমাণ সময় আমার অর্ধেক বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেটাই হচ্ছে তার অর্ধায়ু। এবং এই ক্ষেত্রে অর্ধায়ু কি হয়? 0.693/k বা ln 2/k। আচ্ছা, তো এবারে দেখি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। বুঝতেই পারছো যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় কি হবে? দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় আমার দুইটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা হার ধ্রুবক নির্ণয় করতে পারি, হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারি, অর্ধায়ু নির্ণয় করতে পারি। তবে মেইনলি এইখান থেকে এই ক্রমগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত, যেগুলো মেইনলি লেখচিত্র নিয়ে আসে, যে কোন ক্রমের লেখচিত্র কিরকম হবে, এই জিনিসগুলো আমরা একটু ভালো করে পড়বো। আচ্ছা, তো একটু প্রশ্ন দেখে নিই। তো একটা বলেছে ঢাকা ইউনিভার্সিটি 2016-17 সালের আসে প্রশ্ন, কোন বিক্রিয়ার ঘনমাত্রার সময় লেখচিত্র অন্যগুলো থেকে আলাদা? হ্যাঁ, তাহলে একটু দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমার ঘনমাত্রার সাথে সাথে সময়ের সাথে সাথে ঘনমাত্রা, যেহেতু বিক্রিয়ার হারটা আমার ঘনমাত্রার উপর নির্ভর করছে, সেহেতু কিন্তু এই ঘনমাত্রার সাথে সাথে আমার সময়ের একটা পরিবর্তন হবে। আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়াতেও আমার দুইটা বিক্রিয়কের উপর নির্ভর করে, তার মানে এই ক্ষেত্রেও আমার একটা সময় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি একই ধরনের। কিন্তু যেহেতু জিরো অর্ডার অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমার কোনো বিক্রিয়কের উপরই বিক্রিয়ার হারটা নির্ভর করছে না, সেহেতু আমার কিন্তু এই ধরনের লেখচিত্রগুলো একটু আলাদা হবে। তাই এই জিরো অর্ডারের এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার জিরো অর্ডারের লেখচিত্র অন্যান্যগুলোর চেয়ে আলাদা হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলেছে? প্রথম ক্রমের বিক্রিয়ায় হার ধ্রুবকের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? তো আমরা যদি হার ধ্রুবকের সমীকরণটা দেখি, সমীকরণ প্রতিপাদনটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রথম ক্রম বিক্রিয়ার হারটা নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর, কিন্তু হার ধ্রুবক কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। তো এই জন্য এই প্রশ্নের উত্তর আমার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, তো এই ছিল আমার বিক্রিয়ার ক্রম। এরপরে আসছি আমরা আরহেনিয়াসের সমীকরণ। তাহলে এই যে বিক্রিয়ার হার আসলে কিসের উপর কিভাবে পরিবর্তিত হচ্ছে? তো আমরা দেখো, যদি আমরা কোনো একটা বিক্রিয়কের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে এই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে কি হয়? তাদের গতিশক্তি বেড়ে যায়, তাদের অনেক বেশি ছোটাছুটি করে, তারা অনেক বেশি এনার্জাইজড হয়। তো তাদের ক্ষেত্রে হয় কি, তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতাটাও বেড়ে যায়। ফলে তার মানে কি হয়, আমরা বুঝতে পারছি, যদি আমরা টেম্পারেচার রাইজ করতে পারি, সেই ক্ষেত্রে আমার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিক্রিয়ার যে হার রয়েছে বা হার ধ্রুবক রয়েছে, সেই মানটা আমার ধীরে ধীরে বাড়তে থাকে। তো এইটা কি রকম ভাবে বাড়ে, কি সম্পর্ক মেনটেন করে চলে, এই সম্পর্কিতই সূত্র দিয়েছেন বিজ্ঞানী আরহেনিয়াস। এবং সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে এই যে K is equal to AE to the power minus EA/RT। আচ্ছা, তাহলে E এখানে নরমাল আমরা যে এর কথা জানি, যে নাম্বার সেটাই, আর A হচ্ছে এটা, A কে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক। আচ্ছা, তো এই সমীকরণটার উভয় পাশে যদি আমি লন নিই, তাহলে কি দাঁড়াবে? ln K is equal to আমার ln AE to the power minus EA/RT, তাই তো? EA কি? EA হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তি নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেইলস পড়বো। তো এখন বলে রাখি সক্রিয়ণ শক্তি কি। হালকা করে বলছি যে সক্রিয়ণ শক্তি হচ্ছে
এই যে আমার বিক্রিয়কের অণুগুলো উৎপাদে পরিণত হবে, তার মানে তারা একটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তাদের একটা নির্দিষ্ট শক্তি মাত্রার প্রয়োজন হয়, তাদের একটা নির্দিষ্ট শক্তিতে পৌঁছানোর প্রয়োজন হয়। তো এই যে যেই শক্তিতে পৌঁছানোর পর তারা উৎপাদে পরিণত হতে পারে, সেই শক্তিটাকে আমরা বলছি সক্রিয়ণ শক্তি। তো এখানে আর হচ্ছে আমার সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আমরা জানি, এবং টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। আচ্ছা, তাহলে এখানে লন, এটাকে আমরা কি লিখতে পারি? লন কে ইজ ইকুয়াল টু লিখতে পারি লন এ প্লাস, এটা হচ্ছে আমার যেহেতু গুণ আছে আমরা যোগ করে দিতে পারি, এবং এই যে মাইনাস ইএ বাই আর টি, এই পাওয়ারটা যেহেতু সামনে চলে আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন ইএ বাই আর ইন্টু 1 বাই টি। ঠিক আছে? আচ্ছা, তো এটাও হচ্ছে আমার লন। তাহলে এই যে এটা লন, এখন লনটাকে যদি আমরা লগ করতে চাই তাহলে কি করি? তাহলে হচ্ছে এই যে ইএ বাই 2 পয়েন্ট, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি, তাই তো? ইএ বাই 2.303 ইন্টু আর ইন্টু 1 বাই টি। আচ্ছা, তাহলে এই সূত্রটাকে আমরা একটা সমীকরণের সাথে তুলনা করতে পারি। সেটা কি? দেখো, এটাকে যদি আমরা y ধরি, অ্যান্ড এই জিনিসটাকে যদি আমি m ধরি, আর 1 বাই টিটাকে যদি আমি x ধরি, তাহলে এটা কিন্তু আমাদের পরিচিত একটা সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি, তাই না? y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, তো এটা লেখচিত্র আমরা আঁকতে পারি, লেখচিত্রটা একটু পরে দেখছি। তো দেখো, এখানে T1 এবং এই যে এই টি এর সাথে পরিবর্তন রয়েছে আমার, তার মানে টি এর পরিবর্তনের সাথে সাথে আমার এই যে হার ধ্রুবক, এটার পরিবর্তন হবে। তো এটা দুই ধরনের টেম্পারেচারে কিভাবে পরিবর্তিত হবে? ধরো লগ K1 আমি নিলাম, যে এই T1 টেম্পারেচারের জন্য, এবং লগ K2 নিচ্ছি T2 টেম্পারেচারের জন্য। তাহলে এই লগ K1 এর জন্য এক ধরনের সমীকরণ পাবো, লগ K2 এর জন্য এক ধরনের সমীকরণ আমি পাচ্ছি। আচ্ছা, তো এই সমীকরণ যে আমি পেলাম, এটাকে যদি আমি এই দুটো বিয়োগ করে দিই, সেই ক্ষেত্রে আমি এই ধরনের একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, যে লন K2 বাই K1 ইজ ইকুয়াল টু ইএ বাই আর 1 বাই T1 মাইনাস 1 বাই T2। তো এই সমীকরণ দিয়ে ম্যাথ আমরা এইচএসসিতে মোটামুটি করেছি, অ্যাডমিশনের ক্ষেত্রে খুব যে আসে তা না, তবুও আমরা দেখে রাখছি। তো এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে এই যে এই সমীকরণটা আমরা যেটা দেখলাম y ইকুয়াল টু mx প্লাস c, যার সাথে আমরা মিল পাচ্ছি, সেই সমীকরণটা একটু লেখচিত্র দেখে নেব। দেখো, আমরা যদি এই চিত্রটা দেখি, এখানে কি দেখছি? এখানে আমরা লগ কে y অক্ষ বরাবর লগ কে দিয়েছি এবং x অক্ষে 1 বাই টি দিয়েছি। তাহলে দেখো, এই যে আগের স্লাইডে আমি দেখালাম, এখানেও কিন্তু আমার y আমি নিয়েছি লগ কে কে, এবং x এ নিয়েছি 1 বাই টি কে। তাহলে এই y অক্ষ, এই ধরনের সমীকরণ কি ধরনের সরলরেখা দেয়? আমরা জানি y অক্ষ থেকে ছেদকারী একটা সমীকরণ, এটাই আমাদের y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণ, তাই না? এই ধরনের সরলরেখা আমরা পাই। তো দেখো তো, এই সিমিলার সমীকরণ আমরা পেয়েছি না এখানে, এবং সিমিলার ধরনের একটা লেখচিত্র কিন্তু আমরা পেয়েছি। তার মানে এই সমীকরণ, এই ধরনের একটা গ্রাফ দিয়ে যদি তোমাকে ঢাল বের করতে বলে, তাহলে কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে। এবং সেই ঢালটা, তাহলে এই যে এই সমীকরণটা, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার ঢাল আমরা কি পড়লাম? আগের স্লাইডে আমরা দেখেছি এই সরলরেখার ক্ষেত্রে ঢালটা হচ্ছে মাইনাস ইএ বাই, তাহলে এখানে আমার ঢাল m ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 আর, তাই তো? তাহলে এখান থেকে তোমাকে যদি ঢাল এইরকম একটা সরলরেখা দিয়ে দেয় বা ঢাল দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি এখান থেকে কি বের করতে পারো? এখান থেকে তুমি ইএ বের করতে পারো, সক্রিয়ণ শক্তির মানটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারো। তো অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো অনেক আজব লাগে, যে আমাকে একটা সমীকরণ, একটা জাস্ট গ্রাফ দিয়েছে, সেখানকার ঢালের কথা বলেছে, আর আমাকে বের করতে বলছে সক্রিয়ণ শক্তি। তো আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখে অনেক সময় ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো দেখতেই পাচ্ছি যে আসলে এই সমীকরণটা খুবই সুন্দরভাবে রিলেট করা যায় আমাদের সক্রিয়ণ শক্তি এবং আগের যে সূত্রটা পড়লাম আমরা আর্হেনিয়াসে, সেটার সাথে। আচ্ছা, তো এই যে সক্রিয়ণ শক্তি বলছি, এই সক্রিয়ণ শক্তি আসলে কি জিনিস? তো সক্রিয়ণ শক্তি একটু আগেও আমি বললাম যে একটা, এই যে আমার বিক্রিয়কের অণুগুলো উৎপাদে পরিণত হবে, তার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে পৌঁছাতে হয়। যেই স্টেটের পরবর্তীতে তারা বিক্রিয়কে আছে
সেখান থেকে তাদের একটা এনার্জি স্টেটে পৌঁছাতে হয়, তারপরে সে উৎপাদে পরিণত হয়। তো এই যে স্টেজে মানে উৎপাদে পরিণত হওয়ার জন্য আর কি তাকে যোগ্যতা অর্জন করতে হয়। তো এই যে যোগ্যতা অর্জনের যে ব্যাপারটা, সেটাই সেই পরিমাণ শক্তিকেই আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ সক্রিয়ণ শক্তি। আচ্ছা, তাহলে এখানে দেখো, বুঝতেই পারছো এই যে আমার ইনিশিয়াল স্টেটে এক ধরনের রিঅ্যাক্ট্যান্টের এক ধরনের শক্তি রয়েছে, সেখান থেকে তারা শক্তি গেইন করে করে এই ট্রানজিশন স্টেট, যেখান থেকে আমার বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, সেই স্টেজে পৌঁছাচ্ছে। সেখানে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অর্থাৎ সক্রিয়ণ শক্তি অর্জন করে সে একটা যোগ্যতা অর্জন করে ফেললো, এরপর সে উৎপাদে পরিণত হবে। তো ওই পর্যন্ত পৌঁছানোর পরে সে আবার কিন্তু উৎপাদে পরিণত হচ্ছে। তো এই হলো আমার মোটামুটি সক্রিয়ণ শক্তির কনসেপ্ট। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সটে কি বলেছে প্রভাবকের কথা। তাহলে প্রভাবক নামটা শুনে একটু বোঝা যাচ্ছে প্রভাবক কি করবে, প্রভাব ক্রিয়েট করবে, তাই না? যে প্রভাব ক্রিয়েট করে তাকে আমরা প্রভাবক বলি। তাহলে এই প্রভাবক বিক্রিয়ার ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রভাবক, যদি আমরা একটা বিক্রিয়ক আমরা জানি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় একটা বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়। তো সেখানে প্রভাবকের কাজ কি? সেখানে প্রভাবকের কাজ হচ্ছে এই যে আমার বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, সেখান থেকে এই প্রভাবক করতে পারে কি, তাকে এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে গতিটা আছে সেটাকে বাড়িয়ে দিতে পারে, আবার সেটাকে কমিয়েও দিতে পারে। হ্যাঁ, কিন্তু নিজে বিক্রিয়াটাকে শুধু এই গতিশীল করা বা তার বেগের উপরই সেই প্রভাব খাটায়, কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে বিক্রিয়ার শুরুতে আমরা প্রভাবক দিলাম, তারপরে সেটা চেঞ্জ হয়ে গেল, মানে সেটা বিক্রিয়াটাতে একটা প্রভাব ফেলার পরে সেটা আমার বিক্রিয়া শেষেও আমরা সেই যেরকম দিয়েছিলাম প্রভাবকটা, ঠিক সেই একইভাবে অপরিবর্তিত অবস্থায় পেয়ে যাচ্ছি। তো এটা বিভিন্ন ধরনের প্রভাবক আছে, মোটামুটি আমরা 4 ধরনের প্রভাবক দেখে থাকি। তার মধ্যে প্রথমটাই হচ্ছে আমার ধনাত্মক প্রভাবক। ধনাত্মক, বুঝতেই পারছো, ধনাত্মক মানে পজিটিভ কিছু একটা, তাই না? তার মানে নাম শুনে আমরা বুঝতে পারছি যে ধনাত্মক প্রভাবক কি করবে। ধনাত্মক প্রভাবক হচ্ছে আমার যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে হারটা, সেই হারটাকে বাড়িয়ে দেবে। তার মানে আমার এই বিক্রিয়াটাকে সে ত্বরান্বিত করছে, তাই তো? তাহলে এই ধরনের প্রভাবক কি ধরনের হতে পারে? আমরা অ্যামোনিয়ার উৎপাদন প্রক্রিয়া পড়েছি, তাই না? এই যে নাইট্রোজেন প্লাস 3H2 ইজ ইকুয়াল টু আমরা পাই অ্যামোনিয়া। তো এইখানে এই বিক্রিয়ায় একটা প্রভাবক ইউজ করা হয়, সেটা কি? এটা হচ্ছে আয়রন চূর্ণ। তার মানে এই যে লোহার উপর দিয়ে তপ্ত নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে আমি প্রেরণ করছি, এর ফলে কি হচ্ছে, আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো এই অ্যামোনিয়া উৎপাদনের হারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই প্রভাবকটা ইউজ করার ফলে। এই জন্য এই যে আমার উৎপাদনের হার বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এই ধরনের প্রভাবককে আমরা বলে থাকি ধনাত্মক প্রভাবক। এর অপোজিট কি? ঋণাত্মক প্রভাবক। তাহলে ঋণাত্মক প্রভাবক কি করবে? আমরা ইজিলি উত্তর দিতে পারি যে ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হারটা হ্রাস করবে, তাই তো? তো হ্রাস করলে কি হবে? হ্রাস করলে হচ্ছে আমার বিক্রিয়ার হার কিভাবে হ্রাস করে? ধরো একটা বিক্রিয়া নর্মালি হচ্ছিল, সেখানে আমি অন্য কিছু একটা প্রভাবক ইউজ করলাম, যার ফলে বিক্রিয়াটা আমার স্লোয়ার হয়ে গেল। এই ধরনের এই যে একটা পদার্থ ইউজ করার ফলে আমরা বিক্রিয়ার হারটা আমার স্লোয়ার হয়ে যায়, এই ধরনের প্রভাবককে আমরা বলে থাকি ঋণাত্মক প্রভাবক। এবং কিছু কিছু জৈব রাসায়নিক বিক্রিয়ায় এই ঋণাত্মক প্রভাবের কাজটা করে থাকে কিন্তু গ্লিসারিন। ঠিক আছে, তাহলে এই গ্লিসারিন হচ্ছে আমার ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, এরপরে কি রয়েছে? স্বপ্রভাবক। স্বপ্রভাবক নামটা থেকে কি বোঝা যাচ্ছে? নিজেই প্রভাবক, তাই না? নিজের প্রভাবক। তার মানে একটা রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়ার একটা স্টেজে একটা পদার্থ তৈরি হলো, হ্যাঁ, একটা হয়তো আয়ন তৈরি হলো কিংবা একটা নতুন কোনো যৌগ উৎপন্ন হলো। তো সেই যৌগটা করে কি, সেই যৌগটা প্রথম ইনিশিয়াল স্টেজে বিক্রিয়ার হারটা স্লো থাকে, কিন্তু যেই উৎপাদ হিসেবে সেটা উৎপন্ন হয়ে গেল, ওই আয়নটা বলো, ওই যৌগটা বলো বা ওই মূলকটা বলো, ওটা যখনই উৎপন্ন হয়ে গেল তারপরেই কিন্তু আমার বিক্রিয়ার হারটা অনেক বেড়ে যায়।
তার মানে কি, ওই যে একটা বিক্রিয়ার, আমার নর্মাল বিক্রিয়ার ফলে একটা উৎপাদ তৈরি হচ্ছে এবং সে আবার বিক্রিয়া উৎপন্ন হওয়ার ফলে এই বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি, সে নিজেই একটা বিক্রিয়ার মধ্যে একটা সাইকেল ওয়াইজ বিক্রিয়ার হারটা বাড়াচ্ছে না। এই ধরনের প্রভাবককে আমরা বলে থাকি স্বপ্রভাবক। এবং আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের যে জারণ বিজারণ বিক্রিয়া করেছি না, সেই জারণ বিজারণ বিক্রিয়ায় কিন্তু এই যে ম্যাঙ্গানিজ 2+ যে আয়নটা তৈরি হয়, এইটা এই স্বপ্রভাবক হিসেবে আমার কাজ করে। আচ্ছা, আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক কি? আবেশ পড়েছি আমরা ফিজিক্সে। আবেশে কি হয় যে একটার প্রভাবে, একটা আয়নিত বস্তুর প্রভাবে আরেকটাও আয়নিত হয়ে যায়, কিন্তু কোনো টাচ ছাড়া, কোনো সংস্পর্শ ছাড়া, তাই তো? সিমিলার কেস এখানেও, যে আমার একটা যৌগ, ধরো দুইটা যৌগ মিলে বিক্রিয়া করছে, কিন্তু সেখানে আসলে বিক্রিয়ার হারটা খুব বেশি তৈরি হচ্ছে না, কিন্তু সেটা যখন আরেকটা যৌগের সাথে মিলে বিক্রিয়া করছে তখন বিক্রিয়ার হারটা অনেক গুণে বেড়ে যায়। হ্যাঁ, তো এই যে যেমন একজনের প্রভাবে আরেকজন, দেখা যায় যে এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু খুব হয় যে আমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, আমি পড়াশোনা করি না, আমার পড়াশোনা এখন চলছে না, কিন্তু আমার এক খুব ক্লোজ বন্ধু সে হঠাৎ করে খুব বেশি পড়াশোনা করা শুরু করে দিল, তখন আমার মধ্যেও কিন্তু এটা কাজ করে যে সে তো অনেক পড়াশোনা করছে, তো তার প্রভাবে কিন্তু আমিও অনেক সময় পড়াশোনা করা শুরু করে দিই, বা তার প্রভাবে আমিও অনেক ভালো করে পড়াশোনা করি। তো এই ধরনের যে প্রভাবক, যে একজনের প্রভাবে আরেকজন কাজ করা, সেটাকে আমরা বলছি আবিষ্ট প্রভাবক। এবং এই ক্ষেত্রে সোডিয়াম আর্সেনাইড কিন্তু আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, তো প্রভাবক সম্পর্কে এই ছিল মোটামুটি আলোচনা। প্রভাবকের প্রকারভেদ তো আমরা পড়লাম, এবার চলো দেখে নেই প্রভাবকের ক্রিয়া কৌশল, মানে প্রভাবক আসলে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা এবার দেখে নেব। তো চলো, এর আগে যে আমরা তোমাকে একটা স্লাইড দেখিয়েছিলাম যেখানে একটা চিত্র ছিল, তাই না, যেখানে বলেছিলাম আমি সক্রিয়ণ শক্তির কথা। সক্রিয়ণ শক্তিটা কি? যে যখন আমার বিক্রিয়কের একটা নির্দিষ্ট শক্তি আছে, কিন্তু তাকে উৎপাদে পরিণত হওয়ার আগে একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে পৌঁছতে হয়, পৌঁছানোর পরে সে শক্তি সঞ্চয় করে তারপরে উৎপাদে পরিণত হয়। তো সেই যে স্টেটটা, সেই যে এনার্জির স্টেটটা, সেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। এখন দেখো, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি ওই সক্রিয়ণ শক্তিটা বেশি হয়, তাহলে কি অনেক অণু, ওই বিক্রিয়কের যে অনেকগুলো অণু, সেই অনেকগুলো অণু কি ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই জন্য প্রভাবক ইউজ করলে হয় কি, ওই যে সক্রিয়ণ শক্তির যে মাত্রাটা রয়েছে, সেই সক্রিয়ণ শক্তির মাত্রাটা আমার প্রভাবক কমিয়ে দিচ্ছে। সক্রিয়ণ শক্তি যখন কমিয়ে দিচ্ছে, তখন আমার অধিক সংখ্যক অণু, অনেক অণু সেই সক্রিয়ণ শক্তিটা অর্জন করতে পারছে। ফলে হয় কি, তাদের যে বিক্রিয়া উৎপাদে পরিণত হওয়ার যে হারটা, সেটা কিন্তু বেড়ে যায়। আমরা যদি এই গ্রাফটা দেখি, দেখো আনক্যাটালাইজড রিঅ্যাকশন, মানে যেখানে আমরা ক্যাটালিস্ট বা প্রভাবক ইউজ করিনি, সেক্ষেত্রে আমার সক্রিয়ণ শক্তি ছিল এই পিকে, তাই না? কিন্তু যখন আমি ক্যাটালিস্ট এখানে ইউজ করছি, তখন কিন্তু এই যে আমার সক্রিয়ণ শক্তির মানটা অনেকটাই কমে এসেছে। ফলে অনেক সংখ্যক অণু কিন্তু এই কম মাত্রার শক্তিটুকু অর্জন করে কিন্তু আমার প্রোডাক্টে পরিণত হতে পারে। তাহলে এইটাই হচ্ছে আমার প্রভাবকের ক্রিয়া কৌশল। যে প্রভাবক কি করে, এই যে আমার যে সক্রিয়ণ শক্তিটা রয়েছে, সেই সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে আমার সক্রিয়ণ শক্তি ছিল এই পর্যন্ত, কিন্তু পরবর্তীতে প্রভাবক ইউজ করার ফলে আমার কিন্তু এই পরিমাণ সক্রিয়ণ শক্তি কমে গেছে। ঠিক আছে, তো এইখানে দেখো, এই যে আমার উৎপাদের রিঅ্যাকট্যান্সের একটা নির্দিষ্ট শক্তি ছিল বিক্রিয়ার শুরুতে, এবং বিক্রিয়ার শেষে কি হয়েছে, বিক্রিয়ার শেষে কিন্তু প্রোডাক্টের আমরা আরেকটা এনার্জি স্টেট পেয়েছি। তো এই যে এই দুইটা এনার্জি স্টেটের মধ্যে যে পার্থক্য, এটাই কিন্তু আমার ডেল এইচ, তাই তো? তাহলে এখানে দেখো, এই যে এখানে আমার কি হয়েছে, এখানে আমার রিঅ্যাকট্যান্টের যে শক্তি ছিল, সেটা হচ্ছে উৎপাদের শক্তিটা কম। তাহলে আমরা যদি এই ডেল এইচ বের করতে চাই, এই ডেল এইচ কি, ডেল এইচ হচ্ছে আমার বিক্রিয়ার যে এনথালপি, সেটা। এই ক্ষেত্রে আমার কি, প্রোডাক্টের যে শক্তি, তার মানে এইচপি, প্রোডাক্টের শক্তিটা থেকে যদি আমরা উৎপাদের শক্তিটাকে বাদ দিই, রিঅ্যাকট্যান্টের শক্তিটাকে বাদ দিই, তাহলেই কিন্তু আমরা এই ডেল এইচ এর মানটা পেয়ে যাব।
এখন দেখো যদি আমার প্রোডাক্টের মানটা বেশি, প্রোডাক্টের শক্তিটা কম হয় আর উৎপাদের শক্তিটা বেশি হয়, তাহলে কি হবে, এই যে এই ডেল এইচ এর মানটা এটা কিন্তু আমার নেগেটিভ আসবে। এখন দেখো এই যে তার অতিরিক্ত এই যে ডেল এইচ, এই তাপটুকু কি হবে, এই পরিমাণ তাপ সে বের হয়ে যাবে। তার মানে এইটা যে আমরা যে গ্রাফটা আমরা দেখিয়েছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, তাই তো? সিমিলারলি তোমরা তাপ হারে বিক্রিয়ার গ্রাফটা ব্যাখ্যা করতে পারো না? এটাও আমরা ব্যাখ্যা করতে পারি। সেই ক্ষেত্রে বুঝতেই পারছো আমার ডেল এইচ এর মানটা কিন্তু পজিটিভ হবে। ডেল এইচ এর মানটা আমার পজিটিভ হচ্ছে, অ্যান্ড এই যে প্রোডাক্টের যে শক্তি, এই প্রোডাক্টের শক্তিটা কিন্তু আমার তখন রিঅ্যাকট্যান্টের শক্তির চেয়ে বেশি হবে। দ্যাট মিনস সেই গ্রাফটা আমার যদি আমরা একটু দেখাতে চাই, সেই গ্রাফটা আমার এখানে যদি আমি এইচ আর ধরি, রিঅ্যাকট্যান্টের শক্তি এটা কিন্তু এরকম সক্রিয় শক্তি তৈরি করে এই জায়গায়, ধরো এটা হচ্ছে আমার এইচপি অর্থাৎ প্রোডাক্টের শক্তি। তখন এই যে আমার ডেল এইচ এবং এই এইচ আর এবং পি এর মধ্যে যে পার্থক্য, এইটুকুই কিন্তু আমার ডেল এইচ। ঠিক আছে, তাহলে এটাকে এই বিক্রিয়ার এই গ্রাফটাকে যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ বলি, এইটা হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়ার গ্রাফ। এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে রিঅ্যাকশন সক্রিয় শক্তি কিভাবে কাজ করে সেই জিনিসটাও কিন্তু আমরা দেখে ফেললাম। আচ্ছা, তাহলে এবার চলো দেখি কি প্রশ্ন আছে এখান থেকে। ঢাকা ইউনিভার্সিটি 2013-14 সালের প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। দেখো, বিক্রিয়ার প্রভাবকের কাজ হলো, আমরা একটু আগেই পড়েছি প্রভাবক কি করে। প্রভাবক এই যে আমার বিক্রিয়ার যে সক্রিয় শক্তি আছে সেটাকে কমিয়ে দেয়। দ্যাট মিনস এই যে এইটার সঠিক উত্তর হচ্ছে আমার অপশন বি, বিক্রিয়ার সক্রিয় শক্তি কমানো। আচ্ছা, তো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সটে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙতে চাই কি পাবো, সমান অবস্থা, তাই তো? তাহলে সমান অবস্থা কিসের সমান অবস্থা? বিক্রিয়ার, মানে বিক্রিয়ার হারের সমান অবস্থা। তাহলে সমান কখন, দুইটা জিনিসকে আমরা সমান কখন বলতে পারি? আমরা যখন দুইটা থাকে তখনই না তাদের মধ্যে তুলনা করতে পারি যে এর চেয়ে বেশি, এর চেয়ে কম বা সমান। এই তুলনাগুলো আসে যখন দুইটা থাকে, দুইটা কোনো জিনিস থাকে বা দুইয়ের বেশি থাকে। তো এই যে দুইটা, তাহলে এই ধরনের সাম্যাবস্থা আমরা কোন ধরনের বিক্রিয়ায় পাবো? উভমুখী বিক্রিয়ায় পাবো। কারণ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমার দুই ধরনের বিক্রিয়া হয়। একটা হচ্ছে তোমার একটা সম্মুখমুখী বিক্রিয়া। সেই সম্মুখমুখী বিক্রিয়ায় কি হচ্ছে, সম্মুখমুখী বিক্রিয়ায় আমার এই যে আমরা বিক্রিয়ক দিয়েছি সেই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে। আর যে পশ্চাৎ বিক্রিয়া, সেখানে আবার হয় কি, এই যে উৎপাদটা তৈরি হলো সেটা আবার ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয়। তার মানে এই যে এই সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার হার যখন সমান হয়ে যাবে সেই অবস্থাটাকে আমরা বলছি ওই যে উভমুখী বিক্রিয়াটার সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে এই যে এই সাম্যাবস্থা বা বলে ইকুইলিব্রিয়াম স্টেট, তাই তো? তাহলে দেখো এই যে এখানে যদি আমরা এটাকে গ্রাফে প্রকাশ করার চেষ্টা করি সেটা কিরকম হবে। এই ফার্স্ট যে গ্রাফটা রয়েছে এখানে আমার কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা গ্রাফ দেওয়া আছে। তাহলে এটা যদি একটু খেয়াল করো, দেখো বিক্রিয়কের যে কোনো বিক্রিয়ার একদম প্রথমে কি হয়, একদম প্রথমে আমার প্রোডাক্টের ঘনমাত্রা খুবই কম থাকবে কিন্তু রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা তখন বেশি থাকবে। তাহলে এই যে আমার প্রোডাক্ট সেটার ধীরে ধীরে যখন রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া করছে তখন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে ধীরে ধীরে প্রোডাক্টের ঘনমাত্রা বাড়ছে কিন্তু রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা আমার কমে যাচ্ছে। এই যে এই দুই ধরনের ঘনমাত্রা যখন আমার একটা ইকুইলিব্রিয়াম সমান মাত্রায় পৌঁছে যাবে তখন সেটাকে আমরা বলছি কিন্তু এইটা একটা সাম্যাবস্থায় চলে আসছে। আচ্ছা, এরপরে কি, এরপরে বলেছে হার বনাম সময়ের যে লেখচিত্র। তাহলে দেখো আমি প্রথমেই বলেছিলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার যে হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, এই দুইটা হার আমার সমান হতে হবে। তাহলে দেখো একদম প্রথমে আমার সম্মুখমুখী বিক্রিয়া ছিল না, একদম প্রথমে কি ছিল, আমার পশ্চাৎ বিক্রিয়াটা ছিল না, তাই না? তার মানে পশ্চাৎ বিক্রিয়া ছিল না, সেটার রেট একদম 0 ছিল, কিন্তু সম্মুখ বিক্রিয়া যেটা ফরওয়ার্ড রিঅ্যাকশন সেটার রেট সবচেয়ে হাই ছিল। তাহলে এই যে ধীরে ধীরে আমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের হারটা বাড়তে থাকে অ্যান্ড ফরওয়ার্ড রিঅ্যাকশনের হারটা কমতে থাকে এবং এই দুইটা হারই যখন আমার সমান হয়ে গেল সেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে এই সাম্যাবস্থার কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে যে টপিকটাতে আমরা যাব সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। তো লা শাতেলিয়ার নীতি আমরা 9-10 পড়ে এসেছি মোটামুটি। তো
এখন আবার একটু রিভাইজ করে নিই কি বুঝেছি আসলে। লা শাতেলিয়ারের নীতি মেইনলি কি বলে? লা শাতেলিয়ারের নীতি যেই অবস্থায় বিক্রিয়ার যেই অবস্থায় কার্যকর হবে সেটা হচ্ছে আমার সাম্যাবস্থা, তাই তো? এখন সাম্যাবস্থার ক্ষেত্রে আমার লা শাতেলিয়ার নীতি কার্যকর হচ্ছে। তাহলে দেখো এই সাম্যাবস্থার মধ্যে আমার একটা বিক্রিয়ায় কি কি নিয়ামক কাজ করে। ধরো একটা বিক্রিয়ায় আমার তাপ একটা নিয়ামক হতে পারে, আবার চাপ একটা নিয়ামক হতে পারে, আর কি নিয়ামক হতে পারে? ঘনমাত্রা নিয়ামক হতে পারে, তাই না? এইগুলো কি করে? এগুলো আমার বিক্রিয়ার হারকে বিভিন্নভাবে পরিবর্তন করে বা সাম্যাবস্থার ক্ষেত্রে একটা প্রভাব সৃষ্টি করতে পারে। তো এই যে এই সাম্যাবস্থা যে কোনো কিছুই কিন্তু সমান অবস্থা বা সাম্যাবস্থায় থাকতে পছন্দ করে, তাই তো? তার মানে এই যে বিক্রিয়াগুলো আমরা করি এই বিক্রিয়াগুলো কিন্তু সাম্যাবস্থায় থাকতে পছন্দ করে। এবারে আমি যদি তার এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ, চাপ বা ঘনমাত্রা এগুলোর কোনো একটা পরিবর্তন করে ফেলি, তাহলে কি হবে? তাহলেও সেই বিক্রিয়ার যেখানে দুইটা বিক্রিয়া আছে না, এই দুইটা বিক্রিয়া এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে আমার এই যে আমি যে তাপচাপ বাড়ালাম এই প্রভাবটা যাতে আমার কাজে যাতে প্রশমিত হয়ে যায়, ঠিক আছে? তো কিভাবে আমরা একটু দেখি। ধরো কোনো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা সবাই জানি, আমরা যদি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটাই দেখি, অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা কি? অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া হচ্ছে এখানে আমি নাইট্রোজেন প্লাস 3H2, এটা হচ্ছে একটা উপমুখী বিক্রিয়া, এখান থেকে আমার 2NH3 উৎপন্ন হচ্ছে, তাই তো? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এখন দেখো এটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই ক্ষেত্রে আমার ΔH কিন্তু নেগেটিভ হয়। তার মানে এই বিক্রিয়ায় কি হয়? এই বিক্রিয়ায় আমার বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এমন একটা বিক্রিয়ায় যখন আমি তাপ দিচ্ছি যেখানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে কি আমার এই সম্মুখমুখী বিক্রিয়াটা হবে? হবে না। তার মানে এই যে আমার এই রিয়াকশনটাতে এখানে এই সাম্যাবস্থায় আমি যদি তাপ বাড়াই তাহলে আমার রিয়াকশনটা আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন দিবে। তো এই ক্ষেত্রে আমার তাপ বাড়ানো যাবে না, তাপ কমাই আমি এখানে যদি আমি তাপ কমাই তখন আবার সম্মুখমুখী বিক্রিয়াটা আরো দ্রুত গতিতে হবে। আচ্ছা, তারপরে আসি চাপের প্রভাবে। চাপ কিভাবে কাজ করে? চাপ হচ্ছে তোমার ধরো এই যে আমার বিক্রিয়কের ক্ষেত্রে আমার অণুর সংখ্যা বেশি আছে আর উৎপাদের ক্ষেত্রে কম আছে, তাহলে যদি আমি বিক্রিয়কের ক্ষেত্রে অনেক চাপ প্রয়োগ করি তখন কি হবে? তারা আরো বেশি করে যুক্ত হয়ে উৎপাদে পরিণত হয়ে যাবে, তাই না? সিমিলারলি এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে আমার নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, তার মানে এখানে টোটাল 4 মোল বা 4 অণু বিক্রিয়ক আছে, কিন্তু উৎপাদ তৈরি হয়েছে মাত্র 2 অণু না অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি এই জায়গাটাতে চাপ প্রয়োগ করি আমার কি হবে? এরা তাড়াতাড়ি করে যুক্ত, আরো বেশি পরিমাণে যুক্ত হয়ে অধিক পরিমাণে আমার অ্যামোনিয়া তৈরি করছে। তার মানে এই ধরনের বিক্রিয়া যেখানে আমার এই অণুর সংখ্যা পরিবর্তিত হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের চাপের প্রভাব খাটে। আচ্ছা, আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে চাপের প্রভাব কোন ধরনের পদার্থে বেশি থাকে? গ্যাসীয় পদার্থে। তার মানে যেসব বিক্রিয়ায় আমার গ্যাসীয় পদার্থ রয়েছে, বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় পদার্থ, সেসব ক্ষেত্রে আমার চাপের প্রভাব আমরা কাজ করবে। আচ্ছা, নেক্সট রয়েছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা কি? ঘনমাত্রার প্রভাব খুবই সোজা, কারণ এখানে দেখো আমি যদি এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়িয়ে দিই, নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়ালে কি হবে? নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়ালে আরো নাইট্রোজেনের পরিমাণ যেহেতু বেড়ে গেল, তো অধিক পরিমাণ নাইট্রোজেন তখন অ্যামোনিয়ায় পরিণত হতে চাইবে। আবার যদি অ্যামোনিয়ার পরিমাণ বাড়াই দিই তখন অ্যামোনিয়া আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। তো এই ঘনমাত্রার প্রভাব মোটামুটি সব বিক্রিয়ার ক্ষেত্রে একই রকম থাকে, যে যেদিকে আমি বাড়াচ্ছি, যে ঘনমাত্রাটা বাড়াচ্ছি সে বেশি বেশি বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, এরকম একটা ব্যাপার। চাপ কোথায় ক্রিয়া করে? চাপ হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, আর তাপের প্রভাব রয়েছে তাপ উৎপাদী, তাপ হারি। এই দুই ধরনের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন ভাবে এই জিনিসগুলো কাজ করে। আচ্ছা, তাহলে দেখি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। এখানে দেখো বলেছে নাইট্রোজেন এই যে বিক্রিয়াটা দেখালাম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, তাই তো? তো এই বিক্রিয়া সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয় বলেছে? ফার্স্টে কি বলেছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজেস উইথ টেম্পারেচার। তার মানে বুঝতেই পারছো যে টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে কি হবে? এই বিক্রিয়াটাতে আমরা দেখলাম উৎপাদের পরিমাণ কমে গিয়েছিল, তাহলে উৎপাদের পরিমাণ যদি কমে যায় তার মানে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও কমে যাবে, তার মানে এটা আমার সঠিক রয়েছে।
আচ্ছা, এরপরে কি বলেছে, ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। তো প্রভাবক পড়ানোর সময়ে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির এই বিক্রিয়াটাতে যদি আমরা আয়রন প্রভাবক ইউজ করি আমাদের অ্যামোনিয়া উৎপাদন হার অনেক গুণে বেড়ে যায়। তার মানে এটাও সঠিক রয়েছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেসার। লাস্ট অপশনে বলেছে ইল্ড অফ অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া ইনক্রিজেস উইথ প্রেসার। তার মানে বুঝতে পারছি যে এইটা আমরা দেখালাম চাপের প্রভাব এখানে রয়েছে, যদি আমরা এখানে প্রেসারাইজ করি তাহলে আমাদের বিক্রিয়াগুলো উৎপাদে পরিণত হয়ে যাবে। এখন এই নাম্বার তাহলে সবগুলোই আপাতত দৃষ্টিতে আমাদের সঠিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে এই সি নাম্বার অপশনটাতে একটা ঝামেলা আছে। এখানে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেসার। এই যে আমাদের ধাতু, এই যে আমাদের সাম্য ধ্রুবকগুলো রয়েছে এগুলো কিন্তু চাপের উপর চাপ এগুলোর উপর কিন্তু কোনো প্রভাব রাখে না। এইগুলো পরিবর্তন হয় শুধুমাত্র তাপমাত্রার কারণে। তার মানে এখানে যে আমরা যদিও দেখতে পাচ্ছি যে চাপ প্রয়োগ করলে আমাদের অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাচ্ছে, কিন্তু এটা এই কনস্ট্যান্টে অর্থাৎ সাম্য ধ্রুবক যেটা, সেই সাম্য ধ্রুবকে কিন্তু এটা প্রভাব ফেলবে না। কাজেই এই ক্ষেত্রে আমার সঠিক নয় এরকম একটা উক্তি হচ্ছে এই অপশন সি। আচ্ছা, নেক্সটে কি আছে? নেক্সটে বলেছে ৬-৭ সালের প্রশ্ন, নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়? তাহলে দেখো চাপ বৃদ্ধির ফলে, তার মানে এখানে চাপের কথা বলেছে। আমরা প্রথমেই দেখব যে কোনো সলিড আছে কিনা। সলিডের ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব নেই। তাহলে ঢাকা ইউনিভার্সিটি ২০০৬-৭ সালের প্রশ্ন, এখানে বলেছে কি নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমেই দেখব যে এইখানে আমরা জানি চাপের প্রভাব কোন ধরনের বিক্রিয়কের ক্ষেত্রে থাকে, যেগুলো গ্যাসীয় বিক্রিয়ক, তাই না? তাহলে দেখি এই যে প্রথম এইখানে রয়েছে যে দুইটা এই বি, সি এবং ডি অপশনে আমাদের দুইটা সলিড রিঅ্যাক্ট্যান্ট রয়েছে। সেক্ষেত্রে দেখো আমাদের এই ডি অপশনের ক্ষেত্রে একটাই রিঅ্যাক্ট্যান্ট, সেটাই সলিড, তার মানে এর উপর চাপের কোনো প্রভাব নাই, তার মানে এই অপশনটা আমার হচ্ছে না। সেকেন্ডে কি রয়েছে, এই সিতে রয়েছে একটা সলিড একটা গ্যাসীয়, তার মানে আমরা গ্যাসীয় উপাদানটার অণুর সংখ্যা কাউন্ট করব। এখন দেখো এখানে বিক্রিয়কের ক্ষেত্রে আমার একটা অণু, উৎপাদের ক্ষেত্রে দুইটা অণু, কাজে এখানে যদি আমি চাপ বৃদ্ধি করি আমার উৎপাদনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে না, তাহলে এই অপশনটাও হচ্ছে না। সেকেন্ড অপশনে কি রয়েছে? সেকেন্ড অপশনে রয়েছে দুই অণু এবং 7 অণু, অর্থাৎ 9 অণু রয়েছে আমার বাম দিকে, এবং ডান দিকে রয়েছে 4 অণু এবং 3 অণু, তার মানে যে ডান দিকে রয়েছে 7 অণু। এবারে প্রথম অপশনে দেখি, প্রথম অপশনে 1 অণু, এই বাম দিকেও 2 অণু, ডান দিকেও 2 অণু, তার মানে এখানেও চাপের প্রভাব নেই। চাপের প্রভাবে আমরা দেখতেই পাচ্ছি যে অপশন বি এর ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি, যেহেতু বাম দিকে অণুর সংখ্যা বেশি এবং ডান দিকে অণুর সংখ্যা কম, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমার চাপ যদি বৃদ্ধি করি তাহলে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। সাম্যাবস্থায় যদি আমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে হয় সেই ক্ষেত্রে আমার বিক্রিয়কে অণুর পরিমাণ বেশি থাকতে হবে এবং উৎপাদে অণুর পরিমাণ কম থাকতে হবে। তাহলে প্রথম অপশনটা যদি আমরা দেখি, এখানে হাইড্রোজেন রয়েছে 1 অণু, ব্রোমিন রয়েছে 1 অণু এবং 2 অণু হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়েছে। তার মানে কিন্তু এই যে এই বিক্রিয়ক এবং উৎপাদে অণুর সংখ্যা আমার সমান আছে, এটা হচ্ছে না। নেক্সটে রয়েছে দেখো যে 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 7 অণু পানি, এই দুইটা মিলে 3 অণু অ্যামোনিয়া এবং 4 অণু পানি তৈরি করেছে। তার মানে কি দেখো এইখানে 7 এবং 2 9 আর এখানে 4 এবং 3 7, তার মানে এইখানে আমার অণুর সংখ্যা বেশি আছে, এখানে কম আছে, তো সঠিক উত্তর হবে আমার এটাই। আচ্ছা, তো নেক্সটে চলে যাই। নেক্সটে বলেছে ভ্যান ট্ হফের সমীকরণ। তো এই যে এতক্ষণ আমরা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, এসব বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না হবে, তাপের কি প্রভাব, সেটার উপর আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি প্রভাব, এই সব জিনিস আমরা দেখছিলাম। তো আমরা একটু আগে যে কোশ্চেনটা সলভ করলাম সেখানে বলেছিলাম যে এই যে আমাদের যে সাম্য ধ্রুবকটা রয়েছে সেটা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, তাই না? তো এই তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী ভ্যান ট্ হফ সেই সংক্রান্ত একটা সূত্র দিয়েছেন, সেটাকে আমরা লিখতে পারি log Kp is equal to minus del H by 2.303 R into 1 by T plus ধ্রুবক, তাই তো? তাহলে
তাহলে এই যে এই একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটা এই সমীকরণটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? দেখো, আমরা যদি এই log kp এটাকে y ধরি, অ্যান্ড এই যে এই পুরো জিনিসটা এখানে রয়েছে ডেল মাইনাস ডেল এইচ বাই 2.303 r, এটাকে যদি আমি m ধরি অ্যান্ড 1/t এটাকে x ধরি, তাহলে আমি পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু mx প্লাস c। এটা কি? এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, তাই না? এটা আমরা সবাই জানি, আমরা ম্যাথে পড়েছি। এটা হচ্ছে এমন একটা সরলরেখা যেটা y অক্ষ থেকে একটা অংশ ছেদ করবে। আচ্ছা, এটা একটা সরলরেখার সমীকরণ। এবারে দেখো, এই যে এই আমরা দেখেছি একটু আগে যে আমি তোমাদের যখন শক প্রভাবকে ক্রিয়া কৌশল পড়াচ্ছিলাম, তখন আমি তোমাদের বলেছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার যে ডেল এইচটা, সেই ডেল এইচটা হয় নেগেটিভ, তাই তো? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হবে আমার নেগেটিভ। আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হয় পজিটিভ, ডেল এইচ হচ্ছে আমার পজিটিভ। তাহলে দেখো, এই যে ডেল এইচ, আমি যদি এই নেগেটিভ এই সমীকরণটার জন্য আমি একটা নেগেটিভ ডেল এইচ নেগেটিভ অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একটা রূপ পেতে চাই, সেটা কি হবে? সেটা হবে log kp। ধরো আমি এখানে দিচ্ছি মাইনাসটা আমার সূত্রের মাইনাস ছিল, অ্যান্ড ডেল এইচটাও আমার মাইনাস, তাই তো? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা 2.303 r ইন্টু 1/t প্লাস আমার হচ্ছে ধ্রুবক, তাই তো? এটা ধরো সি দিলাম। আচ্ছা, এখন দেখো, এই যে প্লাস, এই যে আমার মাইনাস, আগে একটা সূত্রে মাইনাস ছিল, এন্ড তাপোৎপাদী বিক্রিয়া হওয়ার কারণে আমার এই ডেল এইচটাও কিন্তু মাইনাস। তার মানে আলটিমেটলি আমি যে ঢালটা পাচ্ছি এই সমীকরণটার এম ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা পজিটিভ ঢাল পাচ্ছি, তাই না? এখানে আমি পাচ্ছি একটা পজিটিভ ডেল এইচ বাই 2.303 আর, তাই তো? তাহলে ঢাল পজিটিভ পাচ্ছি মানে কি? ঢাল পজিটিভ মানে পাচ্ছি মানে আমরা এখানে এমন একটা সমীকরণ, এমন একটা গ্রাফ পাবো, এমন একটা সরলরেখা পাবো যেটা কিন্তু আমার এক্স অক্ষের সাথে একটা সূক্ষ্ম কোণ তৈরি করবে। তাহলে চলো আমরা যদি একটু দেখে নেই যে গ্রাফটা কেমন হয়। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার লেখটা হচ্ছে এই ধরনের, এবং দেখো এখানে যে আমরা সরলরেখাটা পেয়েছি সেটা যদি আমি এক্স অক্ষের সাথে একটা কোণ কল্পনা করি, এই জায়গাটাতে কিন্তু সে একটা সূক্ষ্ম কোণ তৈরি করেছে, তাই তো? আবার এই জিনিসটাই যদি আমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দিই, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমার এমটা কি হবে? যেহেতু তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু এমটা আমার আবার মাইনাসই থাকবে। তার মানে মাইনাস ডেল এইচ বাই 2.303 আর, তাই তো? এটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এটা যদি হয় তাহলে দেখো, এই যে ডেল অর্থাৎ এই যে আমার ঢালটা নেগেটিভ হচ্ছে, ঢাল নেগেটিভ হওয়ার মানে কি? ঢাল নেগেটিভ হওয়ার মানে হচ্ছে এই যে আমার বিক্রিয়ার ক্ষেত্রে আমার এই যে আমরা যেই সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটা হবে কি? সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ তৈরি করবে। তাহলে এটা যে গ্রাফটা যদি আমরা দেখি, দেখো এখানে কি রয়েছে? আমি একটা সরলরেখা পেয়েছি, এটা কি করেছে? এটা আমার সরলরেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ সৃষ্টি করেছে, তাই তো? আচ্ছা, এখন তোমাকে যদি আমি একটা গ্রাফ দিয়ে বলি যে এটা ঢাল এত, আমাকে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কত এটা বলে দাও, তাহলে কিন্তু এখন তোমরা ইজিলি এই সমীকরণ দুইটা থেকে ইজিলি এটা বের করে ফেলতে পারবে। আবার ধরো তোমাকে একটা এরকম গ্রাফ দেখালাম, গ্রাফ দেখিয়ে ডিরেক্ট প্রশ্ন করলাম যে বিক্রিয়াটা তাপ উৎপাদী বা তাপহারী। এখন গ্রাফ দিয়ে কিভাবে বোঝা যায় যে আসলে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া? এ ধরনের প্রশ্ন অনেকে ভয় পেতে পারো। তো ভয় পাওয়ার কোনো কারণে আমরা দেখতেই পাচ্ছি যে খুব সুন্দর করে, খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি, এবং সেই বিক্রিয়া একটা গ্রাফের একটা ঢাল থেকে আমরা বের করে ফেলতে পারি সেই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী, এবং সেই বিক্রিয়ায় এনথালপির কি পরিবর্তন হচ্ছে সেটা পর্যন্ত আমরা এই একটা গ্রাফ থেকেই বের করে ফেলতে পারি। কাজে গ্রাফ দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এগুলো আসলে একটু মাথা খাটালে খুবই সহজ। আচ্ছা, তো নেক্সটে চলে যাই। নেক্সটে বলেছে ভরক্রিয়া সূত্র। তাহলে এই ভরক্রিয়া সূত্রটা কি? ভরক্রিয়া সূত্র হচ্ছে এই যে আমাদের যে বিক্রিয়াগুলো ঘটছে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমার যে কোনো মুহূর্তে হয় কি, যে একটা টেম্পারেচার যদি আমার নির্দিষ্ট থাকে, তাহলে দেখা যায় যে কোনো মুহূর্তে আমার যে সাম্য ধ্রুবকটা রয়েছে সেটা হয় কি, এর যে ভর, সক্রিয় ভর তার সমানুপাতিক হয়।
আচ্ছা, সক্রিয় ভরের সমানুপাতিক এই ব্যাপারটা কিরকম? এই ব্যাপারটা হচ্ছে আমার এই যে সক্রিয় ভরের সমানুপাতিক এভাবে, সক্রিয় ভর কাকে বলছি? সক্রিয় ভর বলছি এই যে আমাদের যে ঘনমাত্রাটা রয়েছে অথবা তার মোল ভগ্নাংশ, সেটাকে আমরা বলছি ওই মুহূর্তের তার সক্রিয় ভর। তাহলে এই যে এই বিক্রিয়াটা রয়েছে, এখানে যদি আমি তোমাকে কে সি এর মান দেখাতে চাই, কে এর মান দেখাতে চাই, তাহলে আমি কি করব? আমি প্রথমে উৎপাদের উপরে থাকে আমার উৎপাদ, তার মানে উৎপাদ এখানে রয়েছে সি, সি এর পাওয়ার উৎপাদের ঘনমাত্রা, এর পাওয়ার কি হবে? স্মল সি। আবার এখানে আমি দিতে পারি উৎপাদের আরেকটা উৎপাদ আছে আমার ডি, সেই ডি ক্যাপিটাল ডি এর ঘনমাত্রা এবং তার পাওয়ার হচ্ছে স্মল ডি। সিমিলারলি বিক্রিয়ক, নিচে থাকবে বিক্রিয়ক এর ক্ষেত্রে এ, আর এখানে থাকছে আমার বি, এর ক্ষেত্রে স্মল বি, তাই তো? এটা যেহেতু আমরা ঘনমাত্রা দিয়ে করেছি, এই সক্রিয় ভর হিসেবে এখানে ঘনমাত্রা ইউজ করেছে, তার মানে এটা হচ্ছে আমার কে সি। আচ্ছা, সিমিলারলি আমরা কেপিও বের করে ফেলতে পারি এখান থেকে। কেপি এর ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে মোল ভগ্নাংশ থেকে তার হচ্ছে এগুলো বের করে নেব। আচ্ছা, তো এই হচ্ছে আমার ভর ক্রিয়ার সূত্র। তাহলে কেপি এবং কেসির রাশিমালা প্রতিপাদনটা আমরা একটু শিখে নিই। কেপি কেসির রাশিমালা কিভাবে প্রতিপাদন করব? দেখো, এখানে একটা বিক্রিয়া রয়েছে পটাশিয়াম পেন্টাক্লোরাইড, এটা বিয়োজনের ফলে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে শুরুতে আমার কি ছিল? শুরুতে এই সবগুলো পটাশিয়াম পেন্টাক্লোরাইড আমার 1 মোল ছিল এবং বাকি উৎপাদগুলো আমার 0 ছিল। কিন্তু সাম্যাবস্থায় গিয়ে হয়ে যায়, যদি আলফা পরিমাণে বিয়োজিত হয়, সেক্ষেত্রে পটাশিয়াম পেন্টাক্লোরাইড আমার মোল সংখ্যা হয়ে যায় 1 - আলফা এবং পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এই দুইটারই মোল সংখ্যা হয়ে যায় আলফা। আচ্ছা, তাহলে যদি আয়তন আমার ভি লিটার হয়, তাহলে বুঝতেই পারছো পটাশিয়াম পেন্টাক্লোরাইডের মোল কত, ঘনত্ব মোলারিটি কত হবে? এর ঘনমাত্রা হবে 1/α/ভি মোল পার লিটার। আবার এইভাবে আমরা একইভাবে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনেরও মোল সংখ্যা বের করে নিলাম। তাহলে বুঝতেই পারছো এখন কেসি এর রাশিমালা যদি আমরা প্রতিপাদন করতে চাই, তাহলে কেসি ইকুয়াল টু আমার হচ্ছে উপরে কি থাকবে? পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের ঘনমাত্রা এবং নিচে থাকছে আমার পটাশিয়াম পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে এইখানে পটাশিয়াম ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা আমরা পেয়েছি আলফা/ভি এবং ক্লোরিন আয়নের ঘনমাত্রা পেয়েছি আলফা/ভি। অ্যান্ড নিচে কি ছিল? নিচে আমার 1 - আলফা/ভি। তাহলে এই একটা ভি কাটা যাচ্ছে এবং তাহলে আমার কেসির যে রাশিমালা সেটা হয়ে যাচ্ছে α² 1 - আলফা ইন্টু ভি। তাহলে এই গেল আমার কেসি এর রাশিমালা প্রতিপাদন। সিমিলারলি আমরা কিন্তু কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে পারি। কিভাবে? একই বিক্রিয়ায় যদি আমি দেখি, একই বিক্রিয়ার শুরুতে ওই একই রকম, যে শুরুতে পটাশিয়াম পেন্টাক্লোরাইড 1 মোল ছিল, দেন এগুলো 0 মোল ছিল, তারপরে সাম্যাবস্থায় গিয়ে পটাশিয়াম পেন্টাক্লোরাইড 1 - আলফা মোল, পটাশিয়াম ট্রাইক্লোরাইড অ্যান্ড ক্লোরিন হলো আলফা মোল করে এবং এই যে আংশিক চাপের সূত্র আমরা কি জানি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই তো? তাহলে দেখো, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এখানে কত হচ্ছে? মোট মোল সংখ্যা এখানে হবে 1 - আলফা প্লাস আলফা। দ্যাট মিনস মোট মোল সংখ্যা হচ্ছে 1 + আলফা। তাহলে কেপি এর রাশিমালা কি হবে? বুঝতেই পারছো, কেপি ইজ ইকুয়াল টু আমার হবে পি অফ, প্রথমে উপরে পটাশিয়াম ট্রাইক্লোরাইড ক্লোরিনের আংশিক চাপ ইন্টু পটাশিয়াম ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, আর নিচে থাকবে আমার পটাশিয়াম পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। তাহলে এইভাবে যেভাবে আমরা কেসি এর রাশিমালা বের করতে পারলাম, ইন দ্য সেম প্রসেস আমরা কেপি এর রাশিমালাও খুব সহজেই বের করে ফেলতে পারি। এরপরে যদি আমরা একটা প্রশ্ন দেখি, তাহলে কি এই 3a + 2b = c, তাই তো? এই উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে এর রাশিমালা হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো সাম্য ধ্রুবক কে এর রাশিমালা কি হবে? আমরা কি বলেছি এখানে? আমরা একটু আগে যেভাবে সলভ করলাম, কে ইকুয়াল টু উপরে নিয়েছি উৎপাদ, তাই তো? উপরে যদি উৎপাদ নিই, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রাগুলো কি? এখানে বিক্রিয়ক হচ্ছে এর পাওয়ার হবে কিউব, যেহেতু 3 মোল আছে, তাই তো? এখানে আমরা দেখতেই পাচ্ছি 3 মোল আছে। আবার বি আছে কয় মোল? 2 মোল। তার মানে এই যে অপশন সি, এখানে কি বলেছে? c/a³ এর ঘনমাত্রা কিউব বাই বি এর ঘনমাত্রা স্কয়ার, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, তারপরে চলে যাই।
তারপরে কি বলেছে, তারপরের টপিকে যদি আসি আমি, এখানে আমরা কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। তার মানে কেপি আমরা বলেছি মোল ভগ্নাংশ বা প্রেসারের ক্ষেত্রে তার প্রেসারের ক্ষেত্রে তার যে আংশিক চাপ, সেই আংশিক চাপের ক্ষেত্রে তার যে সাম্য ধ্রুবক সেটা, এবং কেসি এর ক্ষেত্রে হচ্ছে তার ঘনমাত্রার সাপেক্ষে। তো এই দুইটার একটা সম্পর্ক মেনটেন করে। এটা কিরকম? এই দুইটা সম্পর্ক, এদের যে সম্পর্ক সেটা হচ্ছে এই যে আমার কেপি আছে, কেপি ইজ ইকুয়াল টু হবে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, এটা কিরকম? এই যে কেপি, আমরা একটা বিক্রিয়া যদি, তার মানে এই যে এটা এমন একটা সম্পর্ক যেখানে থেকে আমরা যদি আমার কেসি এর মান দেওয়া থাকে সেখান থেকে কেপি এর মান পাবো, আবার যদি কেপি এর মান দেওয়া থাকে সেখান থেকে আমরা কেসি এর মানও কিন্তু বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এখানে এই যে ডেল এন, এই জিনিসটা কি, তাই তো? ডেল এন বলতে বোঝাচ্ছি আমি ডেল এন ইকুয়াল টু হবে আমার এই যে আমার n2 আর n1। n2 আর n1 কি? n2 হচ্ছে আমার উৎপাদে যেই সংখ্যক মোল সংখ্যা উৎপন্ন হচ্ছে, তার মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, তাই তো? উৎপাদে যেই টোটাল যে যত সংখ্যক আমার উৎপাদ তৈরি হয়েছে সেই উৎপাদের মোল সংখ্যা, এখান থেকে যদি আমি বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিই তাহলে আমার যেই পার্থক্যটা থাকে সেটাই হচ্ছে আমার ডেল এন, এবং সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকেই কিন্তু এই ডেল এন এর মানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই এককগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ দিয়েই আমরা খুব সুন্দরভাবে ডেল এন এর মান বের করতে পারি, এবং আবার কেপি এবং কেসি এর মানও অল্টারনেটিভলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো নেক্সটে কি রয়েছে? নেক্সটে দেখো, নেক্সটে বলেছি আমি কোশেন্ট। এই কোশেন্ট কি জিনিস? আমরা যে সাম্য ধ্রুবক এতক্ষণ পড়ছিলাম, সেই সাম্য ধ্রুবকটা হচ্ছে আসলে তোমার যে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, দেন উৎপাদের আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ, এই সব জিনিসগুলো যখন সাম্যাবস্থার ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করছি সাম্য ধ্রুবক কেপি অথবা কেসি দিয়ে। কিন্তু সাম্যাবস্থা ছাড়াও তো অন্য যে কোনো অবস্থায় এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি, তাই না? এই যে সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো মুহূর্তে আমার উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার যে অনুপাত, সেটাকেই আমরা বলছি এই তোমার কোশেন্ট। তো এখানে বুঝতেই পারছো কিউসি এর ক্ষেত্রে কি হবে? আমরা যদি এই বিক্রিয়াটাই কল্পনা করি তাহলে এটা যে কোনো মুহূর্তে আমার এই যে এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ, মানে সূত্রটা অনেকটা একই থাকবে কিন্তু শর্তটা ভিন্ন। ঠিক আছে, শর্তটা ভিন্ন, একটা হচ্ছে সাম্যাবস্থায় আর একটা হচ্ছে যে কোনো মুহূর্তে। তো এইটার সাথে আমার এবারে আসি কোশেন্টে। কোশেন্ট কি? আচ্ছা দেখো, এতক্ষণ আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, বা এতক্ষণ আমরা যে সাম্য ধ্রুবক নিয়ে কথা বলছিলাম, সেটা আসলে কখন প্রযোজ্য ছিল বলতো? সাম্য ধ্রুবক, তার মানে সাম্যাবস্থায় যে ধ্রুবকটা আমার, সেটাকে বলছি আমরা সাম্য ধ্রুবক। তার মানে সাম্য ধ্রুবক প্রযোজ্য হচ্ছে সাম্যাবস্থার ক্ষেত্রে, কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে যে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার যে অনুপাতটা, সেটাকে আমরা বলছি সাম্য ধ্রুবক। কিন্তু এই সাম্যাবস্থা ছাড়াও যে অন্যান্য যে কোনো অবস্থায় এটা আমরা বের করতে পারি না। তো সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো পরিস্থিতি, অন্য যে কোনো মুহূর্তে, বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে যদি এই অনুপাতটা আমরা বের করতে চাই, সেই অনুপাতটারই নাম হচ্ছে কোশেন্ট। তার মানে যে কোনো মুহূর্তে, তার মানে বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে আমরা যে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা যে এটা পাচ্ছি, যে অনুপাতটা পাচ্ছি, সেটাকে আমরা বলছি বিক্রিয়ার কোশেন্ট। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়াটা দেখিয়েছে, এই বিক্রিয়াটার কথাই যদি আমরা ভাবি, এখানে কি হয়েছে? এ মোল ক্যাপিটাল এ এবং বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়া করে সি এবং ডি এই দুইটা উৎপাদ তৈরি করেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি কিউসি বের করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? উপরে আমি নিব সি এর ঘনমাত্রা অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা, এর পাওয়ার কি হবে? স্মল সি, অ্যান্ড ডি এর ঘনমাত্রা অর্থাৎ আরেকটা উৎপাদ আছে তার পাওয়ার হচ্ছে স্মল ডি। এরপরে আছে বিক্রিয়ক আছে আমার এই এর ঘনমাত্রার উপরে আমি দিব পাওয়ার স্মল এ, এবং বি এর ঘনমাত্রার উপর পাওয়ার দিচ্ছি আমি স্মল বি। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমার কোশেন্ট। এরকম করে কিউসি, এটা আমি ঘনমাত্রা দিয়ে দেখিয়েছি কিউসি। আমরা যদি প্রেসারের ক্ষেত্রে চিন্তা করি সেটা হবে কিউপি। তো আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন তাহলে দেখো, এটা হচ্ছে আমার যে কোনো মুহূর্তে, আর
কে হচ্ছে আমার সাম্যাবস্থায়। তাহলে এই কিউ এবং কে এর মধ্যে একটা সম্পর্ক থাকা উচিত না? দেখি এদের মধ্যে আসলে কি ধরনের রিয়াকশন আমরা এখান থেকে কিউ থেকে আসলে কি কি জিনিস বের করতে পারি। দেখো এখানে প্রথমেই রয়েছে কিউ যদি লেস দ্যান কে হয় তাহলে বিক্রিয়া কি হবে। দেখো কিউ হচ্ছে আমার যে কোনো মুহূর্তে আর কে হচ্ছে সাম্যাবস্থায়। তার মানে কিউ এর মানটা যদি এই সাম্যাবস্থায় মানটার যে কম হয় তাহলে আমরা কি বুঝবো যে এ এখনো সাম্যাবস্থায় পৌঁছায়নি। তার মানে এই যে সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য কি হতে হবে, তার সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হতে হবে। তার মানে কিউ এর মান যদি ওই কে এর চেয়ে কম হয় তাহলে এই কি বিক্রিয়কগুলো আরো বেশি পরিমাণে বিক্রিয়া করে এখনো সাম্যাবস্থায় পৌঁছাবে, অর্থাৎ বিক্রিয়াটা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। আবার কিউ এর মানটা যদি কে এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হবে, বুঝতেই পারছো সাম্যাবস্থা তার চেয়েও বেশি হয়ে গেছে আমার কিউ এর মান। তখন কি হবে, এই যে আমার উৎপাদ পরিণত হয়েছে সেই উৎপাদগুলো আবার রিটার্ন করে বিক্রিয়কে পরিণত হতে চাইবে। তার মানে বিক্রিয়া আবার ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। দ্যাট মিনস এক্ষেত্রে আমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কিন্তু বেশি হবে। আর কিউ আর কে এর মান যদি সমান হয়, খুবই সোজা প্রশ্ন, কিউ আর কে এর মান সোজা হলে কিন্তু সমান হলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, সেই বিক্রিয়াটা আমরা সাম্যাবস্থায় উপনীত হয়েছে এটা আমরা বলতে পারি। আর কিউ আর কে এর মান যদি সমান না হয় তার মানে বিক্রিয়াটা এখনো সাম্যাবস্থায় পৌঁছায় নাই। আচ্ছা, তারপরে কি রয়েছে, তারপরে আমরা কিছু কোশ্চেন দেখি। দেখো নিচের কোন বিক্রিয়াটিতে কেপি ইজ ইকুয়াল টু কেসি। আচ্ছা দেখো আমরা কেপি আর কেসির মধ্যে কি সম্পর্ক পেয়েছিলাম, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই তো? এরকম একটা সম্পর্ক আমরা পেয়েছি ডেল এন। তার মানে এই কেপি আর কেসি কখন ইকুয়াল হবে বলো? কেপি আর কেসি তখনই ইকুয়াল হবে যখন এই আর টি এর পাওয়ারটা 0 হবে, অর্থাৎ এটার মান 1 হবে, তাই তো? এই আর টি এর পাওয়ার 0 কখন হবে, যখন আমার ডেল এন এর মান 0 হবে। ডেল এন এর মান 0 হওয়া মানে ডেল এন যদি 0 হয় তার মানে আমার উৎপাদে যে যত সংখ্যক অণু রয়েছে সেই ঠিক সমসংখ্যক অণু আমার বিক্রিয়কেও থাকতে হবে। তার মানে দুই পাশে বিক্রিয়ার তীর চিহ্নের উভয় পাশে আমার অণুর সংখ্যাটা সমান হলেই সেই বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান 1 হবে। আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণগুলো এই যে বলেছে যে এই অপশনগুলো দিয়েছে সেগুলো একবার দেখে নিই। এখানে কি কি আছে, প্রথম অপশনটা যদি আমরা দেখি PCl5, এখানে পটাশিয়াম পেন্টাক্লোরাইড, পটাশিয়াম টাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে। তো এই পাশে একটা অণু, এই পাশে দুইটা অণু, এটা হবে না। তারপরে কি বলেছে, তারপরে অ্যামোনিয়া আমরা দেখেইছি, এখানে দুই পাশে অণু, এর আগেও অনেকবার দেখেছি, এই পাশে 4টা অণু, এই পাশে 2টা, এটাও হচ্ছে না। এখানে কি রয়েছে দেখো, এখানে আমার দুইটা সালফার ডাইঅক্সাইড, একটা হাইড্রোজেন, তার মানে এখানে 3টা অণু, আর এই পাশে আমার 2টা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তার মানে এইটাও আমার হচ্ছে না। আর কি রয়েছে, আর লাস্ট অপশনটাতে যদি আমরা দেখি এখানে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড রয়েছে আর 1 অণু হাইড্রোজেন 1 অণু আয়োডিন। তার মানে বাম দিকে আমার 2 অণু হাইড্রোজেন আয়োডাইড এবং ডান দিকে একটা হাইড্রোজেন একটা আয়োডিন, তার মানে দুই পাশে আমার অণুর সংখ্যা সমান আছে। তার মানে এই ক্ষেত্রে আমার কেপি এবং কেসি ইকুয়াল হবে। আচ্ছা নেক্সটে কি রয়েছে দেখি, নেক্সটে বলেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির এই বিক্রিয়াটাতে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা কি। সম্পর্কটা বের করার জন্য আমার কি করতে হবে, আমার ডেল এন এর মান বের করতে হবে, তাই না? ডেল এন কি হবে, এখানে দেখো এখানে আমার উৎপাদে মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে 4, তার মানে 2 - 4 = -2। দ্যাট মিনস আমার এখানে কেপি ইজ ইকুয়াল টু হবে কেসি আর টি টু দি পাওয়ার -2, তাই তো? দেখে নেই আমার এখানে কি কোন অপশনটা এরকম, এই যে অপশন বি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার -2। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সটে বলেছে নিম্নের বিক্রিয়ায় সাম্য ধ্রুবক কে এর সঠিক একক কোনটি। আচ্ছা এই এককটা আমরা কিসের উপর নির্ভর করে করব, এই এককটাও কিন্তু আমরা ডেল এন থেকে খুব সহজেই বের করে ফেলতে পারি। ডেল এন এর মান যা হবে, ডেল এন এর মান যদি মাইনাস হয় তাহলে ওই এককের পাওয়ার সেই অনুযায়ী আমরা দিতে পারবো। তো দেখো এই যে এই বিক্রিয়ায় এখানে যদি আমি দেখি এখানে ঘনমাত্রা দিয়ে বলেছে এককের কথা, তাহলে এখানে আমার ডেল এন এর মান কত বলো, এখানে আমার বিক্রিয়কে আছে 3 অণু এবং উৎপাদে আছে 3 আর 2 5 অণু, তার মানে 5 - 3, তার মানে ডেল এন এর মান এখানে হচ্ছে আমার 2। তার মানে এই যে নর্মালি আমার ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার বা এখানে ডেমি কিউব দিয়েছে, তার মানে এখানে মোল পার ডেমি কিউব, তাই তো?
তার মানে এইরকম, এটাকে যদি আমরা পাওয়ার দিই, এর পাওয়ার হবে আমার এই যে ডেল এন মানে হচ্ছে এখানে 2, তার মানে মোল স্কয়ার ডেমি কিউব ইকুয়াল টু -6, তাই তো? তার মানে এই যে অপশন 2 রয়েছে, মোল স্কয়ার ডেমি কিউব ইকুয়াল ডেমি টু দি পাওয়ার -6, ঠিক আছে? এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখলে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং নিজেকে তৈরি করবে ঢাকা ইউনিভার্সিটিতে আসে প্রশ্নগুলো মোকাবেলা করার জন্য। থ্যাংক ইউ অল।